শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও, বলেছেন প্রধানমন্ত্রী। পশুর হাট ও কোরবানির বর্জ্য 12 ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনে শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে 5 জনের মৃত্যু, টাঙ্গাইলে নিহত 3 শিক্ষার্থী। বাড়ছে হামের ব্যাপকতা, টিকাদানেও থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল 16 শিশুর, আক্রান্ত 1400 ছাড়িয়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে মিল্লাত ক্যাম্পাসের কাছে বাসার ভেতরে 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পল্লবী থানা পুলিশ। চার্জশিটে সংযুক্ত করা হয়েছে ফরেনসিক রিপোর্ট, ক্রাইম অ্যানালাইসিস রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়াও ভিকটিম ও আসামির পরিধেয় কাপড়চোপড়। শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা আদালত সেই সিদ্ধান্ত নেবে 1 জুন। এদিকে আসামি পক্ষের রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠে সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। চার্জশিট দাখিল করার পর সেটা বিচারের জন্য প্রথম এটা সিএমএম আদালতে দাখিল করা হয়। সেখানে সিএমএম আদালত থেকে আমাদের এখানে আইনের নিয়ম অনুসারে সেটা বিচারের জন্য বিচারিক আদালত, আপনারা ইতিপূর্বে জানেন যে এখানে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আছে। এই শিশুদের উপরে যে সহিংসতা বা দর্শন এবং তাদেরকে যে হত্যা করা হয় দর্শন করে, এগুলি বিচার করার জন্য এই আদালতে আজকেই প্রেরণ করা হয়। মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে না তুলেই খাস কামরায় বসে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। পরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করে আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষের 17 জনকে সাক্ষী করা হয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুর সালেকিন, তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সকাল 10টার দিকে রানার স্ত্রী আসামি স্বপ্না আর বেলা 11:15টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে আনা হয়। তাদের রাখা হয় ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের হাজতখানায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশার কথা জানান। আইন মেনে সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুয়া, অনলাইন জুয়া ও বেটিং বন্ধে কঠোর আইন করার কথাও জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সচিবালয়ে রবিবার মিট দ্য প্রেসের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অবশ্যই আপনাদের দাবি দেওয়া সবকিছুই। তিনি বলেন, রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি দলের 31 দফায় রয়েছে। সরকার সেটি ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারে। শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করবে সরকার। চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য।
সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। মাদক, জুয়া, অনলাইন জুয়া ও বেটিং বন্ধে সরকার কঠোর আইন করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গেও। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি, এবং আমরা এখনো চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বিষয়টি যুক্তের পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তির উদ্বোধনের পর এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর অনুরোধে এই নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এই কার্যক্রমই প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিকদের এর সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে সংসদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিদ্যুৎ স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকেই ঝুঁকছে সরকার। এরই পদক্ষেপ হিসেবে সংসদ ভবনের সোলার প্যানেলের স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা, এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত 1 দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। রাজধানীর সড়ক ব্যবহার না করে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতে গাবতলী থেকে পোস্তা সড়ক ব্যবহার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পশুরহাট ও কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার তাগিদও দেন তিনি। সিগন্যাল সিস্টেম নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম এসব কথা বলেন। গাবতলী থেকে পোস্তা পর্যন্ত এই রাস্তাটাও মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্ট শো করেছেন, উনি দেখবেন ঈদের পরে, এবং এই রাস্তা এটা আমরা অলরেডি কাজ হচ্ছে। যদি এই রাস্তাটাও আমরা দ্রুত করতে পারি তাহলে সাউথ বেঙ্গলের গাড়িগুলো যেগুলো নর্থ বেঙ্গলে যাবে সেগুলো আর যাত্রাবাড়ি ক্রসিংয়ে যাওয়া দরকার পড়বে না, সেগুলো পোস্তা থেকে সদরঘাট হয়ে সোজা গাবতলী চলে যাবে। উনি এর আগেও আমাদের নির্দেশ দিয়েছেন যে ঢাকা শহরের বর্জ্য যাতে 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা যায়, সেটার জন্য আমরা সেই ব্যবস্থা নিচ্ছি, এবং হাটগুলোর ঠিক মতো যাতে চলে সেটা যতটুকুই করা যায় এই ব্যাপারে আমরা কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা পুলিশকে বলেছি, তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই ক্রেতা বিক্রেতা সবাই যাতে ফ্যাসিলিটিস পায় এবং কোথাও যাতে কোনো অসুবিধা না হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির একটি প্রতিনিধি দল। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টির মুস্তাক আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রায় 4 বছরের দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক বেশি ভিড় ঘরমুখ মানুষের। সকাল থেকেই এই চিত্র দেখা যায় কমলাপুর রেল স্টেশনে। সারাদিন দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সার্ভার ডাউন থাকার কথাও জানান তারা। এদিকে নীলসাগর ও পারাবত এক্সপ্রেসের শিডিউলে সামান্য বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। যাত্রার টাইম দিয়েছে আপনার 10:50, আসলে ট্রেন ছাড়ার কথা 8:30টায়। এখন তো প্রায় 2-2.5 ঘন্টা লেট হয়ে যাবে। কারণ অনেক দূরের পথ, আমার বাসা হচ্ছে বগুড়াতে, তো ওই জন্য চট্টগ্রাম থাকা যাওয়া হয় না, তো একটু তো এক্সাইটমেন্ট আছেই। অনলাইনে হচ্ছে যে টিকিট কাটাটা হয় ওটা একটু ভোগান্তি, ওই জিনিসটা একটু যদি ঠিক করা হয় তাহলে হয়তোবা আমাদের যাত্রাটা আরও স্বাচ্ছন্দ্যবোধ হবে। ঈদ সামনে রেখে ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় যাতে না হয় সেই লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। পরিস্থিতি সামাল দিতে আগামীকাল থেকে 10টি বিশেষ ট্রেন চালু করা হবে বলেও জানান তিনি। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান রেলপথ মন্ত্রী। ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে, একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল। যে হারে আমাদের চাহিদা সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা ধরুন লোকোমোটিভ, কোচ এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। দেশে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। আজও ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 5 জন। আর টাঙ্গাইলে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 জন শিক্ষার্থীর। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন শিক্ষার্থী নিহত হয়। টাঙ্গাইল বাসাইল সড়কের বাংরা কালীঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই করটিয়া HM ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনার এই ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 2 জন। এর আগে সকালে ফরিদপুরের নগরকান্দার শঙ্কর পাশা বাসস্ট্যান্ডের কাছে বাসের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সাথে বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে 2 জন নারী এবং 3 জন পুরুষ। এর আগে শনিবার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, জয়পুরহাট ও দিনাজপুর সহ এই 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 15 জন। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। ঢাকার 2 সিটিতে এবার বসেছে 25টি অস্থায়ী হাট। তবে হাটে পশু বাড়লেও এখনো পুরোপুরি জমেনি বেচাকেনা। এদিকে ঈদের ঝুঁকি মুক্ত থাকতে ক্যাশ টাকা লেনদেন কম করার পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। রিপোর্ট মেজবা রহমানের। ঈদ সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে ব্যস্ত সময় পার করছে খামারি ও ব্যাপারীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বড় আকৃতির ষাঁড়, মাঝারি দেশি গরু, ছাগল ও মহিষ তোলা হয় রাজধানীর কোরবানির পশুর হাটে।
কোথাও পশুর যত্ন নিচ্ছেন খামারিরা, কোথাও চলছে দরদাম। বিক্রেতারা বলছেন ক্রেতার চাপ বাড়তে লাগবে আরো কয়েকদিন। এখনো বাজার আমাদের এখনো লাগে নাই, কিন্তু আজকে গত 2 দিন কাস্টমার এখনো দামাদামি করছে। 48টা গরু আনছি, পরশু দিন রাত্রে আসছি, গত রাত্রে একটা গরু বিক্রি করছি। এবার আসলে সবারই তো কস্টিং বেশি। আপনার গত বছর যে ট্রাক ভাড়া ছিল 20,000, এবার সেটা 50,000। এই জন্য সবকিছু ভাই খরচ বেশি, ভুসির বেশি, সবকিছু খরচ বেশি আমাদের। বেশিরভাগ ক্রেতার অভিযোগ একটু বড় আকারের পশুর দামই মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে। যতটুকু দেখলাম কম্পারেটিভলি অনেক বেশি লাগতেছে আমার কাছে, কারণ আমি এই কয়েকদিন যে আপনার দেখছি যে টিভিতে যে সমস্ত প্রাইস বলতেছিল এর সঙ্গে কোনো ম্যাচ নাই। না, এখনো তো গরুর দাম আসলে সঠিকভাবে বোঝা মুশকিল, এখনো গ্রাহক তেমন আসে নাই, দাম ছাড়তেছে না। না, দাম এখনো ব্যাপারীরা দাম ছাড়তেছে না, তো আশা করতেছি যে আজকে বা আগামীকালের মধ্যে একটু দাম ছাড়লে তখন বেচা কিনা বাড়বে। এদিকে গাবতলীর হাট পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক। জানান কুরবানির হাটগুলোতে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনা রুখতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সামনের দিনগুলোতে রাজধানীর পশুর হাটগুলো আরো জমে উঠবে বলে আশা ব্যাপারী ও খামারিদের। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। ঢাকার বিশেষায়িত হাসপাতালে ঝুঁকিপূর্ণ রোগের চাপ কমাতে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হাম আক্রান্ত রোগীদের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, 8 দিন আলাদা রাখা এবং অক্সিজেন সেবা পৌঁছে দিতে পারলে হামে মৃত্যু দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে হাম ও এর উপসর্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 16 শিশুর, আক্রান্ত হয়েছে 1434 শিশু। মোবাশ্বের আহমদের রিপোর্ট। হামে মৃত্যু ছাড়িয়েছে 500। সেই হিসেবে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে 7 জনের মৃত্যু হচ্ছে। প্রতি মাসেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হলেও মৃত্যুর মিছিল থামছেই না। ঢাকার হাসপাতালগুলোতেও কমছে না হাম আক্রান্ত রোগীর সংখ্যাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শহরের বিশেষায়িত হাসপাতাল কেন্দ্রিক হামের চিকিৎসা না করে তা পৌঁছে দিতে হবে দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে। সোজা ঢাকাতে যায়, কারণ ওখানে জেলা পর্যায়ে বলবে যে আমাদের তো ভেন্টিলেটর নেই, আপনি ঢাকা চলে যান। তাই সময় নষ্ট না করে সে ওই গ্রাম থেকে বা ওই শহর থেকে সোজা ঢাকায় আসে, বা ঢাকা শহরের যে নিম্ন আয়ের এলাকা তারা কাছাকাছি কোনো হাসপাতালে না গিয়ে সোজা শিশু হাসপাতাল বা সংক্রামক ব্যাধি হাসপাতালে যাচ্ছে। এই যে রোগীর যে ছুটে আসা, এটাকে যদি আমি নিয়ন্ত্রণ না করি তৃণমূল পর্যায়ে, এই দুর্যোগ কিন্তু আরও অনেক দিন থাকার আশঙ্কা আছে। হাম হয়তো কমে যাবে, কিন্তু ইতিমধ্যেই যারা হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে গেছে, তাদের যদি ব্যবস্থাপনা এভাবে বিকেন্দ্রীকৃতভাবে না করি, তাহলে আমাদের এই মৃত্যুর মিছিল কিন্তু আরও অনেক দিন দেখতে হবে। এখনও হামের ভাইরাস তার স্থিতিশীল বৈশিষ্ট্যের পরিবর্তন করেনি জানিয়ে বর্তমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বাংলাদেশের মতো মৃত্যুর সংখ্যা এবং মৃত্যুর হার পৃথিবীর কোনো দেশেই হয়নি। এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুতর ত্রুটি। চিকিৎসা ব্যবস্থার যে প্রচণ্ড চূড়ান্ত কেন্দ্রীয় ভবন, আমাদের সবার নজর হচ্ছে আইসিইউর দিকে। এই ধরনের তৃতীয় পর্যায়ের যে বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতি এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালে যারা কাজ করেন সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারদের প্রতি, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে জটিল রোগের চিকিৎসা করবে। কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা যদি ব্যবস্থা না রাখি, মাধ্যমিক পর্যায়ে চিকিৎসা না রাখি, সবাই যদি আমরা তৃতীয় পর্যায়ের হাসপাতালে যাই, কখনোই কোনো দেশে আপনার এই ধরনের মহামারী, এটা অনেকে বলছেন মনুষ্য সৃষ্ট মহামারী, বাংলাদেশে আমরা যেটা ঠেকাতে পারি, এই মহামারী মোকাবেলা করা সম্ভব না যদি আমরা শুধুমাত্র তৃতীয় পর্যায়ের হাসপাতালের উপরে আমাদের সকল মনোযোগ কেন্দ্রীভূত। জ্বর, ঠান্ডা, কাশি দেখা দিলেই অবহেলা না করার আহ্বান জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছে 3 জন বাংলাদেশি নাগরিক। উপজেলার ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়ি 0 পয়েন্টের 42 নম্বর পিলার এলাকায় দুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অক্যাম তঞ্চঙ্গং, চিক্কন তঞ্চঙ্গং ও সৈফুচিং তঞ্চঙ্গং। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বালুকাপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, রবিবার দুপুর 1টার দিকে
তুমরু 0 পয়েন্টের 42 নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে গিয়েছিল ওই 3 জন ব্যক্তি। ওই সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎই বিস্ফোরিত হলে অক্যাম তনচঙ্গা নামের একজন ব্যক্তি নিহত হয়। তাকে উদ্ধার করতে গেলে সাথে থাকা অপর 2 জনেও মাইন বিস্ফোরণে নিহত হয়। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দেশের স্বার্থ সংরক্ষণ করে গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে পিএসসি ও সমুদ্র গ্যাস অনুসন্ধান দরপত্র নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, দেশের সম্পদ মাটির নিচে রেখে গ্যাস আমদানি করে অর্থ অপচয় করা হয়েছে। বর্তমান সরকার সেখান থেকে সরে দেশে গ্যাস অনুসন্ধান করতে চায়। ইকবাল হাসান মাহমুদ অভিযোগ করেন, আগের সরকার সমুদ্র নিয়ে লাফালাফি করলেও খনিজ অনুসন্ধানের বিষয়ে পদক্ষেপ নেয়নি। জানান, বাপেক্সকে শক্তিশালী করা বর্তমান সরকারের লক্ষ্য, তাই পিএসসিতে বাপেক্সকে রাখা হয়েছে। বলেন, আশা করি আইন মেনে ও দেশের স্বার্থ রক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেয়া সম্ভব হবে। জ্বালানি নিরাপত্তার বেহাল অবস্থা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে দেশের কোনো ক্ষতি না করে অনুসন্ধান ও গ্যাস উত্তোলন করতে। বিএনপি সবসময় তাদের যে মূল যে জাতীয়তাবাদ, আমরা আমাদের সেই জাতীয়তাবাদকেই সামনে রেখে আমরা আমাদের এই বিডিং করছি, যাতে আমার দেশের কোনো রকমের কোনো ক্ষতি না হয় এবং কোনো কিছু বিনিময় যেন না করি আর কি। তবে আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রী এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সময়ে তথ্যই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে সময় উপযোগী ও ডিজিটালে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা না গেলে রাষ্ট্র পিছিয়ে পড়বে। রাষ্ট্রের জনসংযোগ কার্যক্রম আরও কার্যকর ও সুসংগঠিত করতে সমন্বিত ও সমান্তরাল গতিতে কাজ করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত সৃজনশীলতা, দক্ষতা ও সক্ষমতাকে সমন্বিত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া যাবে। মন্ত্রী আরও জানান, তথ্য ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তাদের জন্য সময় উপযোগী কারিকুলাম ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ চালুর বিষয়েও সরকার কাজ করছে। Any information is nothing but opinion. আমরা কিন্তু অনেক সময় আপনার অ্যাজাম্পশন আর ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা বুঝি না। অ্যাজাম্পশন মানে কিন্তু ইনফরমেশন না। মিডিয়া জগতের এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি খুব পরিষ্কার থাকতে হবে, তা নাহলে কিন্তু এই খেলাতে যে কোনো সময় কিন্তু আমরা ধরাশায়ী হতে যেতে পারি। আবার আমি অতিরিক্ত ডাটা ম্যানিপুলেট করতে গিয়ে দেখা যায় যে নানান রকম কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বিআরটি প্রকল্প নিয়ে বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা চলছে, যেটি জনবান্ধব হবে সেটি করা হবে। বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস্তবায়ন করতে আরও 600 কোটি টাকা খরচ করতে হবে অথবা এটিকে ভেঙে অপসারণ করতে হবে। জানান, প্রকল্প নিয়ে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে, একটি জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, সংসদ সদস্য শামসুর রহমান, শিমুল বিশ্বাস সহ শ্রমিক নেতারা। মানবতা বিরোধী অপরাধের 2টি মামলার রায় ঈদের পর হবে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 22টি মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে, 2টি মামলার রায়ের জন্য অপেক্ষমান। চিফ প্রসিকিউটর আরও জানান, প্রায় 31টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে গুম, খুন ও ক্রসফায়ারের 150টি মামলার তদন্ত হাতে নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না। সব ধরনের মামলাই যাচাই বাছাই চলছে। নারী ও শিশু ধর্ষণ, হত্যা মামলার বিচার সুষ্ঠুভাবে শেষ করতে সরকারকে সহযোগিতারও আহ্বান জানান তিনি। জুলাই
36 আন্দোলনে আমাদের বড় যে ম্যাসাকারগুলো ক্যাজুয়ালিটিগুলো হয়েছে, বিশেষ করে নরসিংদী, আপনি দেখবেন উত্তরা, আমাদের যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, আমাদের রাজশাহীতে, যেখানে যেখানে বড় বড় ক্যাজুয়ালিটির ঘটনা ঘটেছিল, এই সবটা জায়গায় কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আমরা একজন তদন্তকারী কর্মকর্তার সাথে আরও তদন্তকারী কর্মকর্তা নিয়ে এবং আমাদের প্রসিকিউশন টিমের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে আমরা বিশেষ ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেছি এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের যতটুকু লোকবল আছে তার মধ্যে দিয়েই আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে এগুলো রিপোর্ট দিয়ে আমরা বিচারের সম্মুখীন ইনশাআল্লাহ আমরা করতে পারবো। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের মূল জায়গা হচ্ছে শিক্ষা, সেখানে বরাদ্দ বাড়াতে হবে। ইআরএফ মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর বাজেট নিয়ে মতবিনিময়ে তিনি একথা বলেন। গোলাম পরোয়ার বলেন, বাজেটের বড় সমস্যা হলো এর গতানুগতিক ধারা থেকে বের হওয়া যাচ্ছে না। বাজেট কখনো কখনো মানুষকে শোষণের হাতিয়ার, আবার কখনো লুটপাট ও অর্থ পাচারের বন্দোবস্ত হয়ে উঠছে। মিয়া পরোয়ার বলেন, তারা সরকারের বাজেটকে শক্তিশালী করতে চান। তারা বেশ কিছু মতবিনিময় সভা করেছেন, তা থেকে কিছু সুপারিশ নিয়ে সংসদীয় দলের মাধ্যমে সংসদে পেশ করবেন। তিনি বলেন, সমস্যা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে যারা দেশ চালাতে চায় তারা এসব সুপারিশ কতটুকু আমলে নেবেন তা নিয়ে সংশয় থেকে যায়। সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মূল জায়গাটা কিন্তু শিক্ষা। এই যে বলি আয় বাড়ে না, দুর্নীতি যায় না, এটা কমান, কর্মসংস্থান করেন, বেসিক জায়গাটা হচ্ছে এডুকেশন। রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রী থাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে কার্যকর করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত এবং আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদুল আজহা উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে নরসিংদীতে। এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। নোয়াখালীর সেনবাগ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। উপজেলার কেশারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রায় 1000 গরিব ও দুস্থ মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসুম সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় সেখানে ছিলেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদ যাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। রাজধানীর বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, শাহাদাতুল্লাহ টুটুল সহ অনেকে। জাতীয় বাজেট 2026-27 উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান অর্থনৈতিক বাস্তবতা, বাজেট বাস্তবায়নের সুশাসনের প্রয়োজনীয়তা এবং জনকল্যাণমুখী বিকল্প অর্থনৈতিক কাঠামো নিয়ে বিস্তারিত প্রস্তাবনা ও সুপারিশমালা উপস্থাপন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা জালালউদ্দিন আহমদ লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন। পবিত্র ঈদুল আজহায় শহরের পরিবেশকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সমাধান নিয়ে এসেছে ক্লেমন। পরিবেশ রক্ষায় কমিউনিটিগুলোতে এবার পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ বিতরণ করছে ব্র্যান্ডটি। এই উদ্যোগের মূল লক্ষ্য হল মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধ করে প্রকৃতিকে রক্ষা করা। ক্লেমনের উদ্যোগে কমিউনিটিগুলোতে আলাদাভাবে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ ও সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সার সহ অন্যান্য কর্মকর্তারা।
2026-27 অর্থ বছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি সহ 5 দফা দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকালে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক হারিক হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর ও সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ বিড়ি শ্রমিক নেতারা। বর্ণিল আয়োজনের মধ্যে শেষ হলো দেশে প্রথমবারের মতো আয়োজিত সনি স্মার্ট মুভি ম্যারাথন 2026। রাজধানীর উত্তরায় সনি স্মার্ট শোরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপমহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন, অভিনেতা রাকিন আফসার সহ সনি স্মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মী। সনি স্মার্ট মুভি ম্যারাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালীর মাহমুদুল হক। তিনি জিতেছেন সনির লেটেস্ট ব্রাভিয়া 5 সিরিজের 65 ইঞ্চি 4K গুগল টেলিভিশন। আর দ্বিতীয় স্থান অর্জনকারী নৌফ শাহিন কণা জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্টফিল্ড 7 এবং তৃতীয় বিজয়ী জাহিদুল ইসলাম জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্টফিল্ড 1। গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারী প্রত্যেকে পেয়েছেন আলটিমেট ব্যাজ অ্যান্ড নয়েজ ক্যান্সেলিং সমৃদ্ধ WFCH 520। পাশাপাশি প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা প্রত্যেকে পেয়েছেন সনি স্মার্ট মুভি ম্যারাথন সুভেনির আর গিফট ভাউচার। নরসিংদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাডেমির জেলা কালচারাল অফিসার রুনালালার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। রাজধানীর হাটখোলা রোডে ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও স্কুল স্টাফদের ফ্রি ডেন্টাল সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ওয়ারিয়ান্স অ্যালামনাইয়ের উদ্যোগে এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল হ্যাপি ডেন্টাল। লায়ন্স ক্লাব অব ঢাকা, প্রোটেস্টিং ভয়েস ও ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণেই এই কর্মসূচি হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শুধু নীতিতে নয়, উন্নয়নে প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডে, বলেছেন প্রধানমন্ত্রী। পশুর হাট ও কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়ে টিকিট বিড়ম্বনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে 5 জনের মৃত্যু, টাঙ্গাইলে নিহত 3 শিক্ষার্থী। বাড়ছে হামের ব্যাপকতা, টিকাদানেও থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল 16 শিশুর, আক্রান্ত 1400 ছাড়িয়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।